ছোট করবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নমস্কার, যুগবীক্ষণ ডিজিটালে আপনাকে স্বাগত। এই মুহূর্তে যুগবীক্ষণ ডিজিটালের মুখোমুখি জুনিয়র ডাক্তাররা এখানে উপস্থিত। অনিকেত দা, আমরা প্রথমেই শুনেছি যে ইতিমধ্যেই আদালত আরজি কর কাণ্ডের সাথে যুক্ত দোষীকে চিহ্নিত করে সাজা শুনিয়েছেন। অন্যদিকে আপনাদের এই তিলোত্তমার জন্মদিনের দিনকে আরজি করেতে এই অঙ্গীকার সমাবেশ, তো মূলত আপনাদের এই অঙ্গীকার সমাবেশ কেন, কি সুবিচার চাইছেন আপনারা? যে জায়গাটা পরিষ্কার যে 9ই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে যখন আন্দোলন শুরু হয়, আমরা দুটো প্রশ্নই করেছিলাম যে এই ঘটনায় এক না একাধিক ব্যক্তি জড়িত। জুনিয়র ডাক্তাররা মনে করে, নাগরিকরা মনে করে যে এই ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত। কেন আমরা মনে করেছিলাম একাধিক ব্যক্তি জড়িত? কারণ আমরা বলেছিলাম যে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের অভ্যন্তরে, একটা আরজিকর মেডিকেল কলেজের অভ্যন্তরে ঢুকে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে গিয়ে একজন রেপ এবং মার্ডারের মতন ঘটনা ঘটাবে, এ ঘটনা কখনোই কাম্য নয়। তাহলে একজন সিভিক ভলেন্টিয়ার পক্ষে এই ঘটনা কীভাবে ঘটাতে পারে? তাহলে দ্বিতীয়ত প্রশ্ন যে রেখেছিলাম, যদি আপনি বলেন একজন ব্যক্তি জড়িত, তাহলে তার মোটিভ কি? যদি আপনি বলেন একজন একিউজ সঞ্জয় রায় এই ঘটনার সাথে অভিযুক্ত, তাহলে আপনাকে বলতে হবে যে সঞ্জয়ের মোটিভ কী ছিল, উদ্দেশ্য কী ছিল, কেন রেপ এবং মার্ডারের মতন হিনাসিয়াস ক্রাইম আরজিকর মেডিকেল কলেজের বুকে ঘটলো। তাহলে একজন বহিরাগতের পক্ষে আরজিকর মেডিকেল কলেজের ভৌগোলিক পরিস্থিতি জেনে, চেস্ট মেডিসিন সেমিনার রুম কোথায় জেনে একজন বাইরের একজন ব্যক্তির পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয় বলে আমরা মনে করি। তাহলে সেই জায়গা থেকে আমরা যেটা মনে করি যে একজন ব্যক্তি এই ঘটনায় জড়িত হতে পারে না। এখন এই কথা শুধু আমরা বলছি তা নয়, সিএসএফএল এর যে সাম্প্রতিক রিপোর্ট, সেখানে আপনি যদি দেখেন তাহলে আপনি দেখতে পাবেন সেখানে একাধিক ডিএনএর প্রেজেন্স আছে। তাহলে একাধিক ডিএনএর যে প্রেজেন্স আছে সেই জায়গা থেকে তারা কারা? তাহলে সিএসএফএল এর যে রিপোর্ট সেখানেও একটা জায়গায় উল্লেখ করছে যে একাধিক ব্যক্তি এই ঘটনায় জড়িত থাকে। তাহলে আপনি বাকিদের ডিএনএ অ্যানালাইজ করছেন না কেন? আপনার তদন্তের জায়গা থেকে গাফিলতির চিত্র উঠে আসছে কেন? আপনি বলুন যে মোটিভ কী ছিল, কি মোটিভ থেকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে। তাহলে যেমন একাধিক ব্যক্তি জড়িত থাকার প্রসঙ্গ, দ্বিতীয়ত বিচার বলতে আমরা যা চাইছি, সিবিআই তার প্রাইমারি চার্জশিটে যে কথা বলেছিল যে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা দেবে, এভিডেন্স টেম্পার হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাব করার চেষ্টা হয়েছে। তাহলে আমরা জানতে চাই টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষ কার নির্দেশে কেন ইনভেস্টিগেশনকে হাসাব করার চেষ্টা করলো? তারা সাপ্লিমেন্টারি চার্জশিট আপনি দিচ্ছেন না কেন? কেন তারা জামিনে মুক্ত? তাহলে যারা যারা এই এভিডেন্স টেম্পার বা তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে তাদেরকে ইনভেস্টিগেশনের আওতায় আপনারা আনতে পারছেন না কেন? তাহলে সিবিআইয়ের ভূমিকা, রাজ্য প্রশাসনের ভূমিকা এখানে দিনের আলোর মতন পরিষ্কার। আমরা ন্যায় বিচার বলতে একাধিক ব্যক্তি জড়িত যদি থাকে ডিএনএ সিএসএফএল এর যে রিপোর্টে যে কথা বলছে, তাহলে তাদেরকে অ্যারেস্ট করুন, আইনের আওতায় আনুন। পাশাপাশি সাপ্লিমেন্ট এভিডেন্স টেম্পার বা ইনভেস্টিগেশন হাসাবের কথা আপনারা যেটা বলেছেন, তাদেরকে গ্রেপ্তার করুন, তাদেরকে আইনের আয়তায় এনে যথাযোগ্য শাস্তির ব্যবস্থা করুন। এই জায়গাটা যদি সম্পূর্ণরূপে চিত্রিত হয়, তাহলে আমরা মনে করব যে ন্যায় বিচার আমরা পেলাম। আপনাদের কথা অনুযায়ী প্রথম থেকে এই প্রতিবাদ আন্দোলন চালাতে গিয়ে আপনারা বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে, এখনো পর্যন্ত কি সেই বাধার সম্মুখীন আপনারা হচ্ছেন? এই বিষয়ে কি বলবেন? দীর্ঘ 6 মাস আজ অতিবাহিত। 6 মাসের বিভিন্ন সময় যদি দেখেন, তাহলে পুলিশি বাধার মুখে, রাজ্য প্রশাসনের বাধার মুখে আমাদেরকে প্রতিদিনই পড়তে হয়েছে। আন্দোলন চলাকালীন আমরা যখন মঞ্চ বাঁধতে যাচ্ছি, তখন ম্যাটাডোরকে কেস দিয়ে পুলিশে থানায় আটক করে রাখা হচ্ছে, মাস ডেকোরেটরকে থ্রেট দেওয়া হচ্ছে, এগুলো আমরা নিয়মিত দেখেছি। আন্দোলন যখন কিছুটা স্তম্ভিত, নাগরিক সমাজ যখন কিছুটা স্তম্ভিত, আজকের যদিও চেহারাটা সেরকম নয়, তাহলে সেই জায়গা থেকে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে প্রতিদিন বিভিন্ন বাধার মধ্যে আমাদেরকে সম্মুখীন হতে হয়েছে। আজকেই আমরা যখন দেখলাম আরজিকর মেডিকেল কলেজে অভয়া মঞ্চের পক্ষ থেকে যখন মিছিল ঢুকলো, আমরা কি দেখলাম? আমরাও দেখলাম সেখানেও সেই পুলিশ তার দাঁত নখ বার করে বাধা দেওয়ার চেষ্টা করলো। তাহলে এটাও দিনের আলোর মতন খুশি। এই বাধার সম্মুখীন হতে আশফাকুল্লাহ নায়ের বাড়িতে পুলিশ কেন পাঠানো হলো? কিঞ্জলদাকে কেন নানান অভিযোগে হ্যারাস করা হচ্ছে? ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে কেন তাদেরকে বিভিন্ন রকম আইনি নোটিশ পাঠিয়ে হেনস্থা করা হচ্ছে? অ্যাকাউন্ট সংক্রান্ত মানে কোনো তথ্য প্রমাণ না দিয়ে, কোনো অভিযোগের কোনো প্রতিলিপি না দিয়েই তারা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের বিভিন্ন নেতৃত্বকে ডাকছে, আমাকেও ডেকেছে সাইবার ক্রাইম থানা থেকে। তাহলে এই যে যাবতীয় চিত্রগুলো উঠে আসছে, স্বাভাবিকভাবে এটা একটা হ্যারাসমেন্টের চিত্র। তাহলে এই বাধার সম্মুখীন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টকেও হতে হয়েছে, নাগরিক সমাজকেও হতে হয়েছে, বিভিন্ন রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু নাগরিক সমাজ, জুনিয়র ডাক্তার, সিস্টার, প্যারামেডিক্যাল, ছাত্রছাত্রী সমাজের সমস্ত স্তরে এই বাধা অতিক্রম করেই তারা এই লড়াইকে কন্টিনিউ করেছে। তাহলে স্বাভাবিকভাবে এই লড়াই আমরা এইভাবেই কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাব।
এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সেই প্রসঙ্গেই বলবো, আগামী দিনে তো আপনাদের আর কি কি কর্মসূচি আছে? একটা আন্দোলন যখন চলে সেই আন্দোলনের সুনির্দিষ্ট একটা বিজ্ঞান আছে। কখনো আন্দোলনের চড়াই হয়, কখনো উতরাই হয়, কখনো জোয়ার থাকে, কখনো ভাটা থাকে। ঠিক সেই রকমই এই মুহূর্তে যা সামগ্রিক পরিস্থিতি, সেই সামগ্রিক স্থিতি বিচার করে 9 ফেব্রুয়ারিতে তার যে জন্মদিন, সেই জন্মদিনকে কেন্দ্র করে আমরা সমাবেশ করেছি। আবার আপনারা যদি দেখেন, বিভিন্ন কলেজে কলেজে থ্রেড কালচার ছিল, যে স্বাস্থ্য দুর্নীতির প্রসঙ্গ ছিল, সেই জায়গা থেকে আমরা সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করেছি। ঠিক সেই রকমই এই সময়কে বিবেচনা করে যে কর্মসূচি নেওয়ার প্রয়োজন হবে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সেই কর্মসূচি নেবে। ধন্যবাদ। দেখি দাঁড়াও আমাদের বাইকটা